মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ হয়তো কবুলও করছে, লম্বা সময় না, প্রায় 16 বছর। তো 16 বছর পরে যে পদক্ষেপ শুরু হয়েছে, ধন্যবাদ দিই তার এই বেকা সিদ্ধান্তের জন্য, যেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করেন, আমার 4-4টা পেজ নষ্ট হয়েছে, যতটুকু মন খারাপ ছিল আজকের এই নিউজটা দেখার পর, এটা আপনাদের সামনে আনার পর আমার অনেকাংশে মন ভালো হয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো, রেকর্ড করলো। নিকট অতীতে এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জরুরি এবং যুগান্তকারী কয়েকটা ঘোষণা দিয়েছে। বাংলাদেশের চলমান সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। গোয়েন্দা জালে আটকা পড়ছে ভাই, সাব্বাসি জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে। বুঝতে পারছেন, তারা হারলো, র এজেন্টরা হাইরা গেল, যা করার এখনই করে ফেলান। সেটা হচ্ছে যে আপনাদেরকে খবরটা দিই, শুনে আপনারা খুশি হবেন, যেহেতু আপনারা এগুলা সাধারণত শুনতে চান। 13 বছর পরে ঘটতে যাচ্ছে নতুন করে, এবং ভারত সবচেয়ে বেশি অসন্তুষ্ট, কারণ এমন একটা সুযোগ এখন আসছে 100% দে আর ইন আ বেস্ট পজিশন রাইট নাও, কোনো কারণ ছাড়াই, মানে কোনো কিছু না করেই ওই ওরটাই। চাঁদাবাজির ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে ছাত্র শিবির। চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছু করেছে এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে, যে কার্যক্রমগুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না। বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে। এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে। ছাত্র শিবির নীলুফা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন, নতুবা নীলুফা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির। জেনারেল ওয়াকার এই মুহূর্তে ভারতের স্বার্থ রক্ষা করা, হাসিনার স্বার্থ রক্ষা করা, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, এই তিনটা রক্ষা করা ছাড়া ওয়াকারের কোনো কাজ নাই। ওয়াকার বাংলাদেশের কোনো স্বার্থে কাজ করছে না, 20 কোটি মানুষের স্বার্থে ওয়াকার কাজ করছে না, বর্তমান সরকারকে রিফর্মের ক্ষেত্রে সে কাজ করছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে। বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে। এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে। ছাত্র শিবির নীলুফা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন, নতুবা নীলুফা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির, আর আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এই নীলুফা চৌধুরী মনিরকে। যেখানে এই মামলা ম্যাক্সিমাম রায় হওয়া, সেখানে এই মামলায় সাজা পেয়েছে 25 জন ছাত্রলীগ নেতাকর্মী। আর সেখানে এই নতুন করে নীলুফা চৌধুরী কোন ষড়যন্ত্রে হাতে নিয়েছেন, কি কারণে তিনি বলেছেন, আজকে এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। মন্তব্য লিখবেন, আপনাদের মতামত লিখবেন কমেন্টস করে। তারপরও কিভাবে এই চক্করে পড়া গেল আপনারা এর মধ্যে যাইনা গেছেন। এনায়েত করিম চৌধুরী একজন আছেন, আমেরিকা থেকে আসছে, ওনার ডাইন হাত। ওই যে উনি একটা দল করছে না, এই যে 25শে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল? জনতা পার্টি বাংলাদেশ। হ্যাঁ, আর স্লোগান ছিল, গর্ব আমরা ইনসাফের দেশ। জনতা পার্টি বাংলাদেশ, গর্ব আমরা ইনসাফের দেশ। এইটা কোনো ইনসাফ হইলো কাঞ্চন ভাই? আরে ভাই, আপনি কিভাবে এর মধ্যে ফাইসা গেলেন? যাই না শুনে ফাঁসলেন কিনা? টাকার লোভ তো ভাই আমরাও পাই, আমাদেরকেও দেখাইছে। হ্যাঁ, টাকার লোভ দেখাইছে ভাই, কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই, যাই নাই। কাঞ্চন সাহেব, আপনি বেপথে চলে গেছেন। এই এনায়েত কিন্তু গোয়েন্দা জালে আটকা পড়ছে ভাই, সাব্বাসি জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে। এই এনায়েত 150 কোটি টাকার একটা মামলা রফা দফা করছে এই দুদুকের সাথে বৈশা। এরকমও শোনা যাইতেছিল। সোনাগাঁও হোটেলে থাকে, আবার এদিকে গুলশানের একটা ফ্ল্যাট দিছে, এখানে থাকে, এবং বিভিন্ন এম্বাসিতে যায়। এমনও শোনা যাচ্ছে জিএম কাদেরের সঙ্গেও তার যোগাযোগ আছে, এবং তার উদ্দেশ্য ছিল এই সরকারের পতন। এই উদ্দেশ্যে সে নামছে টাকার বস্তা নিয়ে, এবং এই যে কাঞ্চন সাহেবের দলের পিছনে মাসে 3.5 লক্ষ টাকা খরচ করতো। এই কথাও গোয়েন্দার কাছে সে স্বীকার গেছে। এই দলে খরচ কি ভাই? আপনার দলে কে আছে? কি খরচ করেন? কোথায় অফিস নিছেন? এই দল থেকে কি করবেন? কি ইনসাফ দিবেন? হ্যাঁ, আপনি তো ফাইসা গেলেন কাঞ্চন ভাই। অবশ্য উনি এখন বর্তমানে বাংলাদেশে নাই,
উনি চলে গেছেন লন্ডনে, ওইখানে হয়তো থাইকা যাবে, কারণ এই গোয়েন্দা কাহিনীতে উনি জড়াইয়া গেছে। আর টোটালটাই ভাই ওই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে, এবং ওনারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল। এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই, এদের কোনো একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে। সবাই গোয়েন্দা জালে আটকা পড়বেন, আপনারা ভাইবেন না যে আপনারা কে কি করতেছেন গোয়েন্দা নজরে নাই, সবাই নজরে আছেন, হয়তো কিছু বলে না। কেন বলে না? সময়ের অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, সময়টা তো ভালো না, কারণ ডক্টর ইউনূস স্যার তো ওরকম হইতে পারবে না যে ধরো জেলে ঢুকাও মারো। ডক্টর ইউনূস স্যার তো ওই পথে হাঁটতেছে না যে ধরো আর জেলে ভরো। ভাই জেলখানায় জায়গা হবে, নতুন জেল বানাইতে হবে। ভবিষ্যতে যে অবস্থা আসতেছে না, নতুন জেলখানার দরকার হবে, আর ওই জেলখানা বানাবার কাজে এখনই হাত দিয়ে দেন ভাই, ভবিষ্যৎ খুব গুরুত্ব। দেখেন গোয়েন্দা জালে আটকা পড়ছিল 5 থেকে 6 জন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, এরা। বাকিদের ধরতে পারছে? ধরতে পারে নাই। কারা ধরতে পারে না এটা আপনার মাথায় রাখতে হবে। ভারতের গোয়েন্দারা ধরতে পারে নাই, তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা ধরতে পারে নাই, পুলিশ, র্যাব, আর্মি সবাই তো ফেল। কোন গোয়েন্দাই খুঁজে বাইর করতে পারে নাই কে কোথায় আছে, কে কোথায় ঘুমাইতেছে। কিভাবে পতন ঘটাই দিল 5ই আগস্টে, বুঝতে পারছেন? কারা হারলো? রর এজেন্টরা হাইরা গেল বাংলাদেশের এই ছাত্র শিবিরের কাছে। ওইটা মাথায় রাখলেই হবে। চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, হ্যাঁ, টেন্ডারবাজি, হল বাণিজ্য, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য সবকিছু করেছে, এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। একজন ছাত্র নেতা, তার কাজ তো পড়ালেখা করা এবং ছাত্রদের সমস্যার সমাধান করা, সে কি করে শত শত কোটি টাকার মালিক হয়? আমরা দেখেছি ওই সময়ে ছাত্রলীগ বিতাড়িত হবার পরে ছাত্র দল যখন এরকম দিকে চলে যাচ্ছিল, তারা হাঁটা শুরু করেছে, অলরেডি বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রমগুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না। তাদেরকে অনেকটা বাধ্য হতে হচ্ছে ছাত্র শিবির যে পথে আগাচ্ছে, ছাত্র বান্ধব যে কাজগুলো করছে এগুলো তাদেরকে করতে হচ্ছে। এখন এই কাজগুলো করতে গিয়ে তো তাদের পুরাটাই ব্যবসায় ধস নামবে। কেন ধস নামবে? এই কারণেই, ছাত্র শিবির তো মূলত একটা সেবামূলক সংগঠন, তাদেরকে বলা হয় একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র শিবিরের অপর নাম কিন্তু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এরা নিতে নয়, দিতে আসছে। ছাত্র শিবির যেখানে কাজ করবে, যে ফিল্ডে কাজ করবে, সেখান থেকে কিন্তু বেনিফিটেড নয়। তারা অন্যকে বেনিফিট করার জন্য, অন্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য, অন্যকে লাভবান করে দেওয়ার জন্য, অন্যকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্র শিবির একের পর এক ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করে যাচ্ছে। সর্বশেষ তারা যে কাজটি করেছে, এই গত 18 তারিখে বিসিএস পরীক্ষা ছিল ছাত্রদের একমাত্র সারা জীবনের লালিত স্বপ্ন, যে তারা বিসিএস এর মাধ্যমে তাদের জীবনটাকে নতুন করে শুরু করবে বিসিএস এ জয়েন করার পরে। তো সেই স্বপ্ন আমাদের বাংলাদেশে এটা সোনার হরিণের চেয়েও যেটি কঠিন, সেটা দিতে এসে অনেকে বিভিন্ন মফস্বল শহর থেকে ঢাকায় আসেন, তারা অনেকটা বুঝে উঠতে পারেন না কোথায় থাকবেন, কোথায় যাবেন, কার কাছে থাকবেন, কার কাছে উঠবেন, খেই হারিয়ে ফেলে। পরীক্ষাটা কিভাবে দেবে, ভাইবা পরীক্ষাটা কিভাবে দেবে, রিটেনটা কিভাবে দেবে, তাদের ভিতরে বিভিন্ন ধরনের জড়তা কাজ করে। তো এইখানে ছাত্র শিবির এই 18 তারিখে যে বিসিএস পরীক্ষা ছিল, সেইখানে দেখেন, আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, তারা বাস সার্ভিস, বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে। এই যে ইউনিক সব আইডিয়া, অন্যদের আমরা দেখছি না। অন্যরা বলতে এখন তো বাকশাস এবং ছাত্র দল এই দুটি সংগঠনই এখন ক্রিয়াশীল রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এদেরকে আমরা দেখছি না, এই কাজগুলো আমরা করতে দেখছি না, চোখে পড়ছে না। ফলে অনেকটা বাধ্য হয়েই ছাত্র দলকে দুটি ভালো কাজ আমরা করতে দেখেছি। এটি অবশ্যই প্রশংসার দাবিদার। ভালো কাজের প্রতিযোগিতা যদি এইভাবে হতে থাকে, তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। এখন এক্ষেত্রে ছাত্র শিবির হচ্ছে পায়োনিয়ার। তাদেরকে দেখে তোমরা ভালো কাজ করবে না, তাদেরকে বাধ্য করা হচ্ছে অনেকটা, মানে এটা জোর করে বাধ্য নয়, ছাত্র শিবির করছে সেটি দেখে অন্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ক্যাম্পাসগুলোতে তারা এটি করতে বাধ্য হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ছাত্রদল সেখানে সুপে ও পানির ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করেছে। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ, এগুলোই হতে হবে। ছাত্রদের কাজ তো মূলত এটি করতে হবে ছাত্রদের। তারা তাদের নিজেদের ভালোত্ব দিয়ে, নিজেদের উদার মানসিকতা দিয়ে, নিজেদের সেরাটা দিয়ে ছাত্রদের সামনে যেতে হবে, তাদের মাঝে কাজ করতে হবে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে তাদের মন জয় করতে হবে। তাহলে এমনি জোর করতে হবে না, জোর করে ট্যাগ দিয়ে, জোর করে র্যাগিং দিয়ে তাদেরকে দলে আনতে হবে না। আপনি গণরুম কালচার, গেস্ট রুম কালচারের মাধ্যমে নিজের দলের পাল্লা ভারী করতে হবে না। ভালো কাজ করেন, এমনি ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করবে, যেভাবে ছাত্র শিবিরকে গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়।
এরপরে ছাত্রদল আরেকটা ভালো কাজ করেছে, একেবারে কিন্তু তারা বসে নাই। এক্ষেত্রে যে বললাম যে পায়োনিয়ার হচ্ছে ছাত্র শিবির, তারা ছাত্র শিবিরকে দেখে অনেকটা বাধ্য হয়ে তাদের এই ব্যবসায়িক মন মানসিকতা পরিবর্তন করে টাকা কামানোর ধান্দাকে আপাতত পরিবর্তন করে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। তারা দেখেন ট্রাফিক পুলিশের ভিতরে ফার্স্ট এইড বিতরণ করেছে, এটি একটি ভালো কাজ। যদিও ছাত্র দলের ফিল্ড নিয়ে আমার একটু এখানে কথা রয়েছে, কথা থাকতেই পারে, প্রশ্ন উঠতে পারে যে আসলে ছাত্র দলের কাজ তো ট্রাফিক পুলিশকে ফার্স্ট এইড দেয়া না, তাদের কাজ, তাদের যে ফিল্ড, তাদের ফিল্ডটা তো ছাত্র শিক্ষার্থী, ওই ফিল্ডে তাদের কাজ করতে হবে। যখন কেউ তার নিজের ফিল্ড ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অপেক্ষাকৃত একটু প্রভাবশালী এলাকায় গিয়ে যখন কেউ কাজ করে, যেমন পুলিশ যদি রাজনৈতিক নেতাদেরকে ত্রাণ দেয়, তাহলে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখানে সে তার কোনো একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য, কোনো একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটি করছে বলে ধরে নেওয়া হয়। তো ছাত্রদল যা করার ছাত্রদের ভিতরে করতে হবে। হ্যাঁ, ওখানে করা যাবে না বিষয়টা এমন নয়, এটা নিষেধ কেউ করছে না, কিন্তু অগ্রাধিকারটা ছাত্রদের ভিতরে। 5 আগস্টের পরে 1 বছরের বেশি সময়, এর ভিতরে মাত্র একটি ভালো কাজ আমরা ছাত্র দলের দেখেছি। তো এটিও, এই যে ফার্স্ট এইড দেয়া, এটাও যদি ছাত্রদের ভিতরে হতো তাহলে আমরা এটিকে আরো বেশি করে সাধুবাদ জানাতে পারতাম। ট্রাফিক পুলিশদের মাঝে ফার্স্ট এইড বিতরণ এটা স্বেচ্ছাসেবক দল করতে পারতো, যুব দল করতে পারতো, ছাত্র দল এখানে না করলেই ভালো হতো, তারা ছাত্রদের ভিতরে করলে ভালো হতো। যাই হোক, তারপরেও করেছে। ভবিষ্যতে তারা তাদের ফিল্ড অনুযায়ী কাজ করবে, তারা তাদের যে ওয়ার্ক স্টেশন, ওই জায়গাগুলোতে তারা কাজ করবে, এটি আমরা আশা রাখি। এবং ছাত্র শিবিরকে দেখে যেন ছাত্র শিবিরকে টপকানোর একটা প্রতিযোগিতা তাদের ভিতরে চালু হয়। বাকশাস এবং ছাত্র দল, এই দুটি দলকেই উদ্দেশ্য করে বলছি, কারণ আমি সত্যিকার অর্থে ছাত্র শিবির এবং ছাত্র দল এবং বাকশাস, এদের 3টা দলকেই আমি আমার মন থেকে ভালোবাসি। আমি ব্যক্তিগতভাবে চাই এরা মিলেমিশে বাংলাদেশটাকে পরিচালনা করুক এবং ছাত্র বান্ধব কাজ করুক। ছাত্র হয়ে টাকা কামানোর ধান্দাকে তারা পরিত্যাগ করে তারা তাদের নিজেদের রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার উন্নত করার দিকে প্রচেষ্টা চালাক। অর্থনৈতিক সক্ষমতা অর্জন করার চিন্তা ধান্দা আপাতত তাদের ভিতর থেকে বন্ধ হোক, দূর হোক, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি, নট সরকারি দল। তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে ওভার মিশন ছিল যে বিএনপি সরকারি দল, এটা তো নিশ্চিত, এটা কে ঠেকায়, কিয়ামত হলেও বিএনপি সরকারি দল, ইমাম মাহাদি আসলেও বিএনপি সরকারি দল, দাজ্জাল আসলেও বিএনপি সরকারি দল, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন তো পরিস্থিতি উল্টে গেল। এখন জনমত বলে যে সরকারি দল হবে জামাত, বিএনপি সর্বোচ্চ বিরোধী দল। এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে। ডাকসু নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে, যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না, এত চিন্তা কিসের। কিন্তু বিএনপি ভালোভাবে জানে জাকসুর চাইতে বিএনপির আরো ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন। এখন মান সম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে, সেই রাস্তা খুঁজতে হবে। মির্জা ফখরুল হতাশ, তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে চারদিকে অন্ধকার, পরাজয়, ব্যর্থতার গ্লানি, হতাশা, এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই, বিএনপি কখনো মাথা নত করেনি, মানে বিরোধী দল হলেও সমস্যা নাই, আমরা সামনের বার সরকারি দল হবো। এরকম আরো অনেক সান্ত্বনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন। বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী, যারা ইউটিউবিয়ান না, যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না, কথা বলার সময় মাইক হাতে পেলে উল্টাপাল্টা যাই বলুক, যারা প্রকৃতপক্ষে জনমত জানে, আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নাই, জামাত ক্ষমতায় আসবে কি আসবেন না এটা বুঝতে আপনি আপনার চারদিকে, আপনি যদি বাংলাদেশে থাকেন, রিক্সাওয়ালা, ভ্যান চালক, আপনার খালা, মামা, ফুহু, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, অমুক তমুক 14 গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন। দোকানদার, চা খাইতে দোকানে যান, আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন, চাউল, ডাল, সবজি, মশলা কিনেন, মাছ কিনেন, তাদের কাছে জিজ্ঞেস করেন। একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন, ভ্যান চালক, অটো চালকের কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায়, আপনি স্পষ্ট হবে। তো এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে, এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে। ডাকসু নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপির ভবিষ্যৎ প্রধান বিরোধী দল। ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে ভয়ের কিছু নেই, এটা একটা সান্ত্বনা, মানে ভয় পাচ্ছে। একথা কেন বলছে? ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি, সরকারি দল হতে পারছি না, ভয় পাচ্ছে। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।